আগ্রা থেকে ফতেপুর সিক্রি বেড়াতে। তো তার জন্য আমি একটি ক্যাব করেছি। তো কারণ ফতেপুর সিক্রি হয়ে তারপরে আমি বৃন্দাবন চলে যাব, কারণ এর পরের স্টে আমার বৃন্দাবনে। আর মানে তার জন্য আমি ক্যাবটা বুক করেছি পুরোপুরি আগ্রা, ফতেপুর সিক্রি, তারপরে বৃন্দাবন। তো আমার তার জন্য ক্যাবের প্রাইস লাগছে ওই 3500-3700 এরকম। আর যারা ধরুন আগ্রা থেকে শুধু ফতেপুর সিক্রি ঘুরতে যাবেন ক্যাবেতেই, তাদের ওই 1800 থেকে 2000-এর মধ্যে হয়ে যাবে। তো এটা আমি পুরোটাই বললাম ক্যাবের প্রাইস। আর অটোর প্রাইস আমি ঠিকঠাকভাবে জানি না, তাই বলতে পারছি না। তো কিভাবে আগ্রা থেকে ফতেপুর সিক্রি হয়ে বৃন্দাবন যাবেন পুরো ভিডিওটিতে দেখতে থাকুন। মানে রাস্তাটা কিরকম হয়, জার্নিটা কিরকম হয়, তার জন্য এই পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমরা একদম চলে এসেছি ফতেপুর সিক্রির কাছাকাছি। আমাদেরকে গাড়ি ড্রপ করে দিয়েছে। এরপরে আমরা একটু হেঁটে যাচ্ছি। এরপরে আমাদেরকে গল্ফ কার নিতে হবে। আর তার ঠিক পরেই আমরা ওখানে পৌঁছে যাব। ওখানে পৌঁছে যাওয়ার পরে পুরো ভিতরটা আমাদেরকে হেঁটেই ঘুরতে হবে। তো চলুন, আমরা এখানে এসেও একটা গাইড নিয়ে নিলাম। গাইডের জন্য 1000 টাকা দিলাম। তবে 1000 টাকা দিয়েও আমার মনে হয় গাইড খুবই ভালো, এখন থেকে এত সুন্দর এক্সপ্লেন করছে। দেখা যাক কীরকম। আমরা এখন চলে এসেছি ফতেপুর সিক্রি। তো ফতেপুর সিক্রি আসতে আমাদের আগ্রা থেকে সময় লাগলো ওই 1 ঘন্টার মতো। আর এটা মোটামুটি আগ্রা থেকে আমরা এসেছি 40 কিলোমিটার। তো এখন আমরা ফতেপুর সিক্রিতে এসে যাচ্ছি বেড়াতে। তো গল্ফ কার নিয়ে নিয়েছি আমরা, কারণ এটা অনেকটাই বড়। প্রায় এমনি হেঁটে ঘুরতে 3 ঘন্টার মতো লাগে বলছে। আর তার উপর এত রোদ গরম, তো সবাই মানে একটু বেশ সুবিধা হলেই ভালো হয়, সেই জন্য আমরা গল্ফ কার নিয়ে নিয়েছি। এর ভাড়া হচ্ছে পার পারসন 25 রুপিস, মানে 25 রুপিস যেতে, আবার 25 রুপিস আসার সময় লাগবে। তো সেইভাবেই আমরা যাচ্ছি। চলুন দেখা যাচ্ছে। একটু আগে এসেই আমরা পেয়ে গেলাম ফতেপুর সিক্রির মেন গেট। তো এই ছিল মেন গেট। তারপরে আমরা এখন এগিয়ে যাচ্ছি। এবারে যিনি গাইড ছিলেন খুব ভালো আমাদেরকে বুঝিয়ে বলছিলেন সব কিছু। আর এই যে জায়গাটি আছে এর ঠিক পিছনেই আছে সিক্রি ভিলেজ। আর কিছু দূর আগিয়ে গেলেই রাজস্থান পড়ে যাচ্ছে এখানে। এই জায়গাটিতে সম্রাট আকবর বসতেন তার 9 জন মন্ত্রীর সাথে। আর চারিদিকে সাধারণ মানুষ বসতেন, আর উনি এখান থেকে বিচার করতেন। সম্রাট আকবরের কোনো সন্তান না হবার জন্য উনি বৈষ্ণব দেবী গিয়েছিলেন প্রার্থনা করার জন্য। আর ঠিক সেখান থেকে ফেরার সময়ই দিল্লিতে তার একজন সাধু বাবার সাথে দেখা হয়েছিল। ঠিক সাধু বাবার সাথে দেখা হবার পরে তিনি তখন বলেছিলেন যে সালিম চিশতি বাবার কাছে যেতে, আর তিনি যদি আশীর্বাদ করেন তবেই আকবরের সন্তান হবে, আর তা না হলে হবে না। তার জন্যই সম্রাট আকবর সেখান থেকে মানে আজমির থেকে এই সিক্রি গ্রামে এসেছিলেন সেলিম চিশতি বাবার কাছে আশীর্বাদ পাওয়ার জন্য। সম্রাট আকবর আজমির থেকে এই সিক্রি গ্রামে এসেছিলেন পুরোটাই পায়ে হেঁটে। এটাই আমাদের ইতিহাসে আছে। আর আমাদের যিনি গাইড ছিলেন ইতিহাস থেকেই এত সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে বলছিলেন। সম্রাট আকবরের বাঙালি হিন্দু রানী যোধাবাইকে আশীর্বাদ করেন সেলিম চিশতি বাবা। ঠিক আশীর্বাদের 9 মাস পরেই জাহাঙ্গীর জন্মগ্রহণ করেন। জাহাঙ্গীরের প্রথমে নাম ছিল সেলিম, যেহেতু বাবার আশীর্বাদে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আর তার খুশিতেই সম্রাট আকবর এই যে প্রাসাদটি দেখছেন এটি বানিয়েছিল। 1569 সালে জাহাঙ্গীর জন্মগ্রহণ করেন এবং 1570 সাল থেকে 1582 সালের মধ্যে এই প্রাসাদটি বানানো শেষ হয়। ফতেপুর হলো একটি আলাদা ভিলেজ, আর ঠিক তার পাশেই রয়েছে সিক্রি নামের আরেকটি ভিলেজ। এই দুটি ভিলেজের একসাথে নামকরণ করে হয়েছে ফতেপুর সিক্রি। এটাই আমাদের গাইড বলে দিচ্ছিলেন। আর সম্রাট আকবরের প্রথম রাজধানী ছিল আগ্রা, আর সেকেন্ড রাজধানী ছিল এই ফতেপুর। এই যে জায়গাটি দেখছেন এখানে দেখুন দুটো স্টেজের মতো জায়গা আছে। এই জায়গাতে তখন জাহাঙ্গীরের একদিকে আর জাহাঙ্গীরের সমান ওজনের সোনা আর রূপোর কয়েন ওজন করা হতো। আর সেই সোনার রূপোর কয়েনটা সেই সময় নিয়ে গরিব মানুষ যারা ছিলেন গ্রামের তাদেরকে দান করে দেওয়া হতো। আর এই যে লম্বা হলের মতো জায়গাটা, এখানে সম্রাট আকবরের ওয়েলকাম গেট ছিল। আর তার যে সৈন্যরা ছিল তাকে এইভাবেই ওয়েলকাম করতো। ফতেপুরের যে প্রাসাদ, এত বড় যে দুর্গ বানানো, সেখানে কিন্তু সম্রাট আকবর থাকতেন আর তার রানীরা থাকতেন। তারপরে সেরকমভাবে কেউ ছিল না। আর আগ্রা ফোর্টে কিন্তু সম্রাট আকবর, তারপরে জাহাঙ্গীর, শাহজাহান সবাই কিন্তু আগ্রা ফোর্টে থেকেছিলেন।
এই গোল মতো জায়গাটা দেখছেন, এই জায়গাতেই কিন্তু সম্রাট আকবর বসতেন, আর তার চারিদিকে অন্য মন্ত্রী এবং রাজ্যের কোনো সম্রাট আসলে সেখানে বসতেন, বসে ওনারা প্রাইভেটভাবে এখানে কথা বলতেন। আর এই রুমটা ছিল বিশেষ প্রাইভেট আলোচনা করার জন্য। এই জায়গাটির নাম ছিল দিওয়ানি খাস। আর এই জায়গাতে সমস্ত মানুষকে রেসপেক্ট দেওয়ার জন্য, মানে সমস্ত ধর্মের মানুষকে রেসপেক্ট দেওয়া হতো। এই যে খুঁটিটা দেখছেন পুরো স্ট্যান্ডটা, এখানে কিন্তু জিগজ্যাগভাবে করা আছে খ্রিস্টানদের জন্য, তারপরে লোটাস আছে হিন্দুদের জন্য, আর নিচে মুঘলদের জন্য করা আছে, মুঘল এম্পায়ারের যে ডিজাইন সেটা করা আছে। মানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান ওই সময় যারা ছিলেন সমস্ত ধর্মের মানুষকে সম্রাট আকবর সমানভাবে সম্মান করতেন। তখনকার সময়ে রুমকে ন্যাচারালভাবেই ঠান্ডা রাখা হতো। তো এই ছিল বড় বড় ভেন্টিলেশন, দেখুন উইন্ডো সাইজের একদম। তো এইখান থেকেই রুম ঠান্ডা হতো। এই যে দিওয়ানি খাস আপনাদেরকে দেখালাম, দিওয়ানি খাসের মধ্যে এরকম সুন্দর নিচেতে অনেকগুলো বড় বড় ভেন্টিলেশন করা আছে, যেখান থেকে রুমটা খুব সুন্দরভাবে ঠান্ডা থাকতো। আর এরকম বড় দরজাও ছিল, দুই পাশে সৈনিক থাকতো। সেই সময়ে সম্রাট আকবর যেহেতু জলের সংকট ছিল, সেই জন্য এরকম অনেকগুলি বড় জায়গা বানিয়েছিলেন জলকে স্টোরেজ করে রাখার জন্য, সাধারণ মানুষ যাতে ভালোভাবে জল ব্যবহার করতে পারেন। আর তার সাথে দেখুন এই যে বড় একটা কালো বিল্ডিং আছে, এখন ভাঙাচোরা হয়ে গেছে। এটি ছিল তখনকার সময়ে সাধারণ মানুষের শৌচালয়, মানে এখানে স্নান করতে পারতেন এবং শৌচালয় ব্যবহার করতে পারতেন। আর এই যে সামনে দেখুন সাদা সাদা বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, এটি হলো অ্যাকচুয়ালি সিকরি ভিলেজ, মানে ফতেপুর এখানেই শেষ। এই প্রাসাদের পরেই আছে সিকরি ভিলেজ। এই দুটোর একসাথেই নাম হয়েছে ফতেপুর সিকরি। আমরা এখন দাঁড়িয়ে আছি ইউপির বর্ডারের কাছে, আর এখান থেকে 4 কিলোমিটার পর থেকে এই রাজস্থান শুরু হয়ে যাচ্ছে। রাজস্থানের কাছাকাছি হওয়ার জন্যই নাকি এই জায়গাটিতে জলের অনেক সংকট ছিল সেই সময়ে, আর সেই জন্যই পরবর্তীকালে সম্রাট আকবর এখান থেকে শিফট করে উনি আগ্রা ফোর্টে চলে গিয়েছিলেন। প্রাসাদের একদম বর্ডারেই ছিল এরকম অনেকগুলো স্তম্ভের মতো, যেখান থেকে সেই সময়ে সৈনিকরা পাহারা দিতেন আর সাথে সাধারণ মানুষকে রক্ষা করতেন। এই জায়গাটি ছিল সম্রাট আকবরের ট্রেজারি হাউস, মানে যেখানে সোনা রূপোর কয়েন এখানে রাখা হতো। তো এখানে কিভাবে রাখা হতো দেখুন, এখানে যে 4 চৌকো মতো বক্সগুলো আছে, এই যে আপনাদেরকে এখানে দেখাচ্ছি, এই যে উইন্ডোর মতো আছে, এই জায়গাতে ছোট ছোট বক্স করে তার মধ্যে এরকমভাবে লেভেল করে রেখে দিত। দেখুন একটুখানি মানে ওখানে রাখার জায়গা আছে, তো সেইভাবেই রাখতো। কিন্তু দেখুন জায়গাটার মধ্যে অনেকগুলো দরজা আছে, ওপেন এরিয়া টাইপের। এটা কেন ছিল? কারণ মানুষকে কনফিউজ করে দেওয়া হতো, যাতে কেউ বুঝতে না পারতো, যদি কেউ আক্রমণ করতো কেউ বুঝতে পারতো না যে এই জায়গাতেই মানে মুদ্রা রাখা হয়েছে। এইখানে যে সুন্দর ডিজাইনটি দেখছেন, এটা ওড়িশা থেকে আনা হয়েছিল। আর এইখানে বসে যে পুরোহিত ছিলেন, পুরোহিতরা তখনকার সময় অ্যাস্ট্রোলজি করতেন। মাঝখানে যে ছোটো মতো দুটো ফ্লোরের প্রাসাদটা আছে, এটা হলো মুঘল সমাজের গার্লস স্কুল। আর সেই সময়ে নিচের ফ্লোরে মেয়েরা পড়াশোনা করতো, আর উপরের ফ্লোরে ছিল লাইব্রেরি। আবুল ফজল তিনি আকবরনামা লিখেছিলেন, তখন সেই সময়ে তিনি মেয়েদের পড়াশোনা করাতেন। এখন যেটি দেখছেন সেটি হলো 5 তলার একটা ছোট প্রাসাদ। সেই সময় এটার নাম ছিল পাঞ্চমহল। এটা পুরোটাই পিলারের উপরে দাঁড়িয়ে আছে। তো নিচে যতগুলো পিলার আছে সেটা হলো 84, তার উপরে 56, তারপরে 20, তার উপরে 12, তার উপরে 4, টোটাল 127 এখানে পিলার আছে। সম্রাট আকবর এবং তার বেগম এখানে বসতেন এবং সেই সময়ে উপভোগ করতেন। এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পরের ভিডিওতে থাকছে ফতেপুর সিক্রির পুরো ভিডিও।